সালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের বহুমুখী রূপ। অর্থাৎ সপ্তম শ্রেণী থেকে শুরু হওয়া এই টপিকটি বিভিন্ন রূপ ধারণ করে। আমরা খেয়াল করেছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা উৎপাদকের বিশ্লেষণ নিয়ে বিপাকে পড়ে, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সেম বিপাকে পড়ে, ইভেন নবম দশমে উৎপাদকীয় বিশ্লেষণের আরো ভিন্ন রূপ থাকে। তো আমি আজকের এই ক্লাসটা সপ্তম, অষ্টম এবং নবম সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যেই শেয়ার করব যে উৎপাদকীয় বিশ্লেষণের আসলে বিভিন্ন রূপ কি কি রূপ থাকে। প্রথমত আমি এখানে পর্যায়ক্রমে 4টি রূপ উল্লেখ করেছি। প্রথম রূপটা হচ্ছে কমন নেওয়ার নিয়মে, দ্বিতীয় রূপটা হচ্ছে অনুসিদ্ধান্তের মাধ্যমে, অর্থাৎ আমরা কতগুলো সূত্র ছাড়া, অর্থাৎ অনুসিদ্ধান্ত যেগুলো প্রয়োগ করে থাকি, অনুসিদ্ধান্তের মাধ্যমে যে সমাধানগুলো করা হয়, এটা হচ্ছে অনুসিদ্ধান্তের মাধ্যমে উৎপাদকীয় বিশ্লেষণ। নাম্বার 3, মধ্যপক্ষ বিশ্লেষণের মাধ্যমে, অর্থাৎ মধ্যপক্ষ বিশ্লেষণটা ক্লাস সপ্তমদের জন্য, অর্থাৎ 7-এর জন্য এই নিয়মটা একবারই নতুন। ইভেন এটাতে ক্যালকুলেশন করতে একটু ওদের দ্বিধা হয় যে মধ্যপক্ষ বিশ্লেষণ আবার কিভাবে মধ্যপক্ষটাকে এভাবে বিশ্লেষণ করা হয়। তো আমি এই বিষয়গুলো না একটু পর্যায়ক্রমে আলোচনা করব। আমি শুধুমাত্র তথ্যগুলো শেয়ার করতে যাচ্ছি, কি কি নিয়ম থাকে। আবারও বলি, 4 নম্বর নিয়ম হচ্ছে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে। এটা সপ্তম, অষ্টম তোমাদের লাগবে না, শুধুমাত্র নবম দশমের ক্ষেত্রে নিয়মটা লাগে। তবে হ্যাঁ, অষ্টমটা জেনে রাখা ভালো, কারণ অষ্টমটা মাঝে মাঝে সৃজনশীলে গিয়ে একটু বিপাকে পড়ে যে ভাগশেষ উপপাদ্যের প্রয়োজন হতে পারে। ক্লিয়ার? তাহলে আমরা অল্প সময়ে জানতে পারলাম উৎপাদকীয় বিশ্লেষণের কয়টি নিয়ম, 4টি নিয়ম বা 4টি রূপ দেখলাম। 4টি রূপের মধ্যে প্রথমটা হচ্ছে শুধু কমন নিয়ে অনুসিদ্ধান্তের মাধ্যমে, আর মধ্যপক্ষ বিশ্লেষণের মাধ্যমে, সর্বশেষ যেটা দেখলাম সেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে। ক্লিয়ার? আসুন আমরা পর্যায়ক্রমে ব্যবহার একটু খেয়াল করি। অর্থাৎ সপ্তম শ্রেণী থেকে যেহেতু শুরু হয়েছে এই উৎপাদকীয় বিশ্লেষণ, উৎপাদকীয় বিশ্লেষণের প্রথম যে অঙ্কটা আমি এটা তুলে ধরার চেষ্টা করেছি। 4টা পদ আছে এখানে, 4টা পদের মধ্যে দুটি দুটি করে কমন নেওয়া যায়। অর্থাৎ প্রথম দুটি পদের মধ্যে দেখবে এখানে দুটো এক্স, অর্থাৎ এক্স স্কোয়ার, এখানে এক্স ওয়াই, এখানে জেড এক্স, আবার ওয়াই জেড। তার মানে ইচ্ছা করলে এই দুটি পদ থেকে আমরা এক্স কমন নিতে পারি। এক্স কমন নিলে কি হবে? এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে একটা এক্স, এক্স ওয়াই থেকে এক্স কমন নিলে একটি ওয়াই থাকে। ক্লিয়ার? ঠিক এই দুটি পদ থেকে এখানে জেড আছে, এক্স জেড, আর এখানে আছে ওয়াই জেড। আমি যদি জেড কমন নেই, এখানে এক্স থাকে আর ওখানে ওয়াই থাকে। এখন কি খেয়াল করেছো? এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। আমি কি প্লাসের আগে এই যে টোটাল একটা পদ এবং প্লাসের পরে যে আরেকটি পদ, এই দুটি পাশাপাশি পদ থেকে আমি কিন্তু এক্স প্লাস ওয়াই কমন পাচ্ছি। ক্লিয়ার? তো এক্স প্লাস ওয়াই যদি আমি কমন নিই, এখান থেকে এক্স এবং ওখানে জেড, অর্থাৎ এক্স প্লাস জেড। ক্লিয়ার? এটা অত্যন্ত সহজ একবারে উৎপাদকীয় বিশ্লেষণের বিগিনিং পয়েন্ট এটা। নাম্বার 2, আমরা যদি অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে প্রয়োজন বোধ মনে করি, কেমন অঙ্কটা দেখবো হয় দুটি পদ বিশিষ্ট থাকবে অথবা 3টি পদ বিশিষ্ট থাকবে। আমি এখান থেকে মাত্র 2টি পদ বিশিষ্ট এমন কিছু অঙ্ক তুলে ধরার চেষ্টা করেছি। সেটা হচ্ছে 16x⁴ এবং 81y⁴। আমরা চাইলে 2⁴ এর কোনো সূত্র প্রয়োগ করতে পারবো না, কারণ 2⁴ এর সূত্র নেই। কি করতে হয়? 4টাকে স্কোয়ারের উপর আর একটা স্কোয়ার বানাইতে হয়। মনে আছে তো? তাহলে 4x² উপর যদি আমি স্কোয়ার দিই, অর্থাৎ হোল স্কোয়ার দিই, কি হবে? 16x⁴, আর 9y² উপর যদি হোল স্কোয়ার দিই তাহলে হবে 81y⁴। এবার a² - b² সূত্র ফেললে কি হবে বাবা? a + b * a - b। ক্লিয়ার? মজার খেলা হচ্ছে
আমরা a প্লাস বি আর a মাইনাস বি লেখার পরেও আরেকটি সূত্র এখানে বিদ্যমান। কেমন? যেহেতু এটা প্লাস অবস্থায় আছে আর কোনো সূত্র প্রয়োগ করতে পারতেছি না, বাট দ্বিতীয় যে রাশিটি আছে এই রাশিটিকে চাইলে আর একবার সূত্র প্রয়োগ করতে পারবো। 2 এর উপর স্কয়ার দিলে 4, 3 এর উপর স্কয়ার দিলে 9। তাহলে 2x হোল স্কয়ার দিলে x 4x x স্কয়ার হয়, আর 3y হোল স্কয়ার দিলে 9y স্কয়ার হয়। আবার একটা সূত্র ফেলি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। আমাদের কিন্তু প্রথম রাশিটা ক্যারি হচ্ছে, কন্টিনিউ, অর্থাৎ 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার সাথেই থাকে। এন্ড ফাইনালি এই লাইন থেকে আর কোনো কাজ নেই। আমাদের অঙ্ক নিয়মটাই হচ্ছে এমন যে যত দূর পর্যন্ত ব্যাখ্যা করা যায় বা আরেকটু সুযোগ থাকে আমরা সেই সুযোগটা কাজে লাগাবো, এবং ঠিক ততদূর পর্যন্ত যেতেই হবে। চাইলেও কিন্তু এখানে আমি অ্যান্সার লিখতে পারতাম না। যদি কোনো স্টুডেন্ট এই পর্যন্ত লিখে অ্যান্সার লিখে যে পরীক্ষা নাম্বার পাবে কি পাবে না এই ব্যাপারে আমার পরামর্শ হচ্ছে, যেহেতু অঙ্কটার এই পর্যন্ত আসার পরেও আরো সূত্র প্রয়োগ করার সুযোগ থাকে, সুতরাং এই পর্যন্ত যদি কোনো স্টুডেন্ট লেখে সে 50% মার্কস পাবে নাকি 30% মার্কস পাবে নাকি পাবেই না, আমার মতামত হচ্ছে এই পর্যন্ত লিখলে সম্পূর্ণভাবে 0। ক্লিয়ার? আসুন এরপর আমরা 3 নম্বর নিয়মটা খেয়াল করি, মধ্যপক্ষ বিশ্লেষণের মাধ্যমে যেটা উৎপাদকের বিশ্লেষণ সমাধান করা হয়। এখানে কমপক্ষে 3টি পদ থাকে। কয়টি পদ? 3টি পদ। 3টি পদের মধ্যে খেয়াল করেছো একটি চলক থাকবে, কমপক্ষে একটি চলক, একাধিক চলকও থাকতে পারে। অর্থাৎ x যে একটা চলক, এই চলকের যে পাওয়ারটা, এই পাওয়ারটা এবং দ্বিতীয় পদের অর্থাৎ প্রথম পদ আর দ্বিতীয় পদের মধ্যে পাওয়ারের কিন্তু অর্ধেক দ্বিগুণ, অর্ধেক দ্বিগুণ। কেমন? দ্বিতীয় পদে চলকের উপরে যে পাওয়ারটা আছে, যদিও এখানে কি বলে লক্ষণীয় নয়, পাওয়ার 1, যেটা শো করতে হয় না। এই পাওয়ার 1 এর ডাবল কত? 2। অর্থাৎ আমরা যখন এরকম 3টি পদ বিশিষ্ট একটা রাশি দেখবো, x স্কয়ার সামথিং কোন একটা নাম্বার থাকবে, পাশে x, এরপরে শেষের নাম্বারটা সাথে কোনো চলক নাও থাকতে পারে। যদিও এটা চলক থাকার একটা নিয়ম আছে, অর্থাৎ x টু দি পাওয়ার 0 থাকে, বাট আমরা ওদিকে যাচ্ছি না। তো আমি শর্টকাট বোঝানোর চেষ্টা করছি। 3টি পদ বিশিষ্ট থাকবে, এই 3টি পদের মধ্যে মধ্যপক্ষ বলা হয়েছে। টু দ্য পয়েন্ট প্লিজ। কেন মধ্যপক্ষ বিশ্লেষণের কথাই বলা মানে কি জানেন? প্রথম পদটা ঠিক থাকবে, শেষ পদটাও ঠিক আছে। শুধুমাত্র মধ্যপদটাকে আমি কিভাবে ব্যাখ্যা করব? আমি চিন্তা করেছি কি 11x কে 5x প্লাস 6x নেওয়া যায়। হ্যাঁ, এটা নেওয়ার আরো কোনো মতামত থাকতে পারে। হয়তো তোমরা বলতে পারো যে এখানে চাইলে তো আমি 10x প্লাস 1x নিতে পারতাম, 8x প্লাস 3x নিতে পারতাম, আমি কেন 5x প্লাস 6x নিলাম? এটা একটা কারণ আছে, কিন্তু কারণ আমরা মধ্যপক্ষ বিশ্লেষণে কয়েকটা ধাপ মেনশন করে এই সমাধানটা করে থাকি। আমি একটু পরেই সে ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা করব। এখন 5x আর 6x এই দুটো যোগ করলে কিন্তু 11x হয়। আবার 5 ইন্টু 6 এই দুইটা পদ আবার গুণ করলে শেষের পদটা মিলে যাবে। শেষের পদ বলতে এখন প্রথম পদ আর শেষ পদের গুণফল মিলে। তো যাই হোক, আমরা এখন এই অঙ্কের মতো 4টা পদ পেলাম, কিন্তু 1 2 3 4, এখানে কিন্তু এখন 1 2 3 4। আমাকে এখন ঠিক এই অঙ্ক থেকে সমাধান নিয়মটা মনে রাখতে হবে। কেমন? এখানে এই দুটির মধ্যে একটা কমন চিন্তা করতে হবে, আর এখানে পরের দুটি যে পদ আছে এখান থেকে আরেকটি কমন চিন্তা করতে হবে। যেমন এখানে x স্কয়ার প্লাস 5x, আমি চাইলে x কমন নিতে পারি। তাহলে x কমন নিতে থাকে কি, এখানে আরেকটা x থাকে আর 5 থাকে। একটা বুদ্ধি মাথায় রাখতে হবে, সেটা কি ব্র্যাকেটে যে থাকে, ব্র্যাকেটের মধ্যে যেটা আমরা রাশি পাচ্ছি ওই রাশিটা কিন্তু প্রথম যে দুটির মধ্যে আছে পরের দুটির মধ্যে ব্র্যাকেটে সেম রাশি থাকতে হবে। এটা মধ্যপক্ষ বিশ্লেষণ বা উৎপাদক বিশ্লেষণ আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত। কেমন? আমি এখন এখানে যে টার্গেট করি যে x প্লাস 5 আমাকে ম্যানেজ করতে হবে, তাহলে কি করব? নিশ্চিন্তায় নির্দ্বিধায় আমি কি করব, x টা কমন নিলে 6 কমন নিলে এখানে x থাকে।
6 দ্বারা আবার 30 কে ডিভাইড করলে কত আসে? 5। তাহলে এখানে x+5, ওখানে x+5। ক্লিয়ার? এখন x+5 কিভাবে কমন নেওয়া যায়? প্লাস থেকে আগ পর্যন্ত, অর্থাৎ প্লাসের আগে এখানে একটা x+y বা x+5, ওখানে x+5। আমি x+5টাকে কমন নিলাম। তো x+5 বাদে x, আর এপাশে প্লাসের পরে x+5 এর অতিরিক্ত আছে 6, আমি এখানে x+6 নিলাম। ফাইনালি x+5 and x+6 आंसर। ক্লিয়ার? লাস্ট ভাগশেষ উপপাদ্য, অর্থাৎ উৎপাদকী বিশেষণের মোটামুটি চিন্তার বিষয়, এবং অনেক কিছু চিন্তা ভাবনা করে এই সমাধানটা করতে হয়। যেমন প্রথমত এই সমাধানটা করতে হলে কিছু ক্যারেক্টার খেয়াল করতে হবে। এখানে যেমন আমি একটু আগে বলছিলাম যে চলকটা বা পাওয়ারটা দ্বিতীয় পদের দ্বিগুণ থাকে, এখানে কিন্তু সেটা মেনশন করা থাকবে না। অর্থাৎ দেখো এখানে আছে কি a⁴ আর এখানে a⁴, তার মানে কি ডাবল অথবা অর্ধেক মেনশন করা আছে? নো। যখন ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে আমাকে উৎপাদকী বিশেষণ সমাধান করতে হয়, আমি কিন্তু খেয়াল করব যে এই পাওয়ারগুলোর মধ্যে যে অর্ধেক বা ডাবল এই সামঞ্জস্য আছে কিনা। যদি না থাকে তাহলে আমি বুঝবো এটা আর মধ্যপক্ষ বিশেষণের অপেক্ষা রাখে না, আমাকে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে সমাধান করতে হবে। ক্লিয়ার? ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে সমাধান করতে গেলে এখানে ফাংশন, অর্থাৎ f অফ a, কেন? কারণ এখানে যে চলকটা রয়েছে a, এরপরে টার্গেট থাকে এই চলকের মান কত ধরলে টোটাল রাশিটির মান শূন্য হবে, সেটা আমরা পর্যায়ক্রমে 1 ধরবো, -1 ধরবো, তারপরে 2, -2, 3, -3, 4, -4, এভাবে পর্যায়ক্রমে ট্রাই করতে হবে। এটা অন্যভাবে রাফ করতে হবে, বা কারো কাছে ক্যালকুলেটর থাকে ক্যালকুলেটর দিয়ে রাফ করবে, ক্যালকুলেটর দিয়ে ট্রাই করবে। ফাইনালি এমন হতে পারে হাফ হতে পারে, -হাফ হতে পারে। ক্লিয়ার? তো এখানে চলকের মান -1 যদি আমি চিন্তা করি, তাহলে রাশিটির মান শূন্য হয়। কেমন? এর জায়গায় যদি আমি -1 ধরি, তাহলে ফাংশন a ইকুয়াল ফাংশন -1, ফাংশন এর মান বসাইলাম, পাশে রাশিটির যেখানে a ছিল সেখানে -1, -1, এইভাবে 0 আসবে। পর্যায়ক্রমে পরবর্তীগুলো আসছে, অর্থাৎ a ইকুয়াল মাইনাস কত ধরা আছে ফাংশন -1। তো আমি যদি এই রাশিটির মান 0 নিয়ে আসি, আর যখন আমার a ইকুয়াল -1 হচ্ছে, আমার এই রাশিটির মান 0 আসলে কি হবে? a+1 ইকুয়াল 0। তখন a+1টা হবে রাশিটির একটি উৎপাদক। রাশিটির উৎপাদক কি? যখন পাবো আমি a+1, এই উৎপাদক থেকে পর্যায়ক্রম পদ্ধতি সমাধান করতে হবে। অর্থাৎ নবম দশমের শিক্ষার্থীরা এই তথ্যগুলো আরেকটু ক্লিয়ার বুঝবে, এবং তাদের খুবই এটা গুরুত্বপূর্ণ। আরো পর্যায়ক্রমে আলোচনা করা হবে। আমি এই শর্ট টাইমে উৎপাদকের যে বিভিন্ন রূপ আছে, এই রূপগুলো সম্পর্কে একটু ছোট্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম, কারণ এই ক্লাসটি সপ্তম অষ্টম শিক্ষার্থীরা বেশি থাকতে পারে, অথবা নবম শ্রেণীর শিক্ষার্থীরাও থাকতে পারে। বাট আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে সপ্তম আর অষ্টম যেন এই ভাগশেষ উপপাদ্যটা নিয়ে এতটা চিন্তিত না হয়। কারণ এই কমন নেওয়া, অনুসিদ্ধান্ত এবং মধ্যপক্ষ, এদের এই ক্যাটাগরির প্রশ্নগুলো বেশি আসবে, এবং এখানে বিভিন্ন ক্যাটাগরি থাকবে, সেটা তাদেরকে প্র্যাকটিস করতে হবে। যখন এই 3টি পদ্ধতি তারা মোটামুটি ভাবে আত্মস্থ করতে পারবে, দেন ভাগশেষ উপপাদ্য চিন্তা করবে। আর এট এ টাইমে যদি কমন, অনুসিদ্ধান্ত আর মধ্যপক্ষ নিয়ে চিন্তা করে, তাহলে ভাগশেষ উপপাদ্য চিন্তা করাটা এখন ঠিক হবে না। ক্লিয়ার? ঠিক আছে, এরপরে যাদের কোনো কোশ্চেন থাকবে আমাকে কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারবে। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানালাম, কারণ আমি প্রত্যেকটা টপিকের উপরে আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ।
ধন্যবাদ সকলকে।